বিরাট সমস্যা, পৃথ্বীজিৎকে পাওয়া যাচ্ছে না। আমরা এত ট্যুর করেছি এত জায়গায়, এরকম ঘটনার সম্মুখীন আজকের আগে অবধি, এই ট্যুরের আগে অবধি কোথাও হয়নি। সেজন্য আমরা ঠিক করি ফিরে যাব পৃথ্বীজিৎকে নিয়ে। এখন সকাল 10:26 নেপালের টাইম। আমরা রয়েছি কাঠমান্ডুতে। আজকে 9 তারিখ। অনেক কিছু আনসার্টেনটি তৈরি হয়েছে আমাদের কৈলাস মানস সরোবর যাত্রা নিয়ে। আপাতত আমরা আজকে সারাদিন কাঠমান্ডুর বেশ কিছু জায়গা ঘুরে দেখব, আর তাই নিয়ে আজকের ভিডিও, এবং আপনাদের সঙ্গে শেয়ার করব কেন আনসার্টেনটি, কেন অনিশ্চয়তা আমাদের কৈলাস যাত্রার। এই গাড়ি আমাদেরকে পাঠিয়েছে আমাদের এজেন্ট। আমাদের কৈলাস মানস সরোবর যাত্রার যে ট্যুর, তার মধ্যে একদিনের কাঠমান্ডু ভ্রমণও ইনক্লুডেড, সেটা আমরা আজকে করছি। পেছনে পৃথ্বীজিৎ আর রাজু। সবারই আমাদের কম বেশি মন খারাপ, আর কি কিছু করার নেই। না না, মন খারাপের কোনো ব্যাপার নেই, হবেই, এত চিন্তা করো না। যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের কাঠমান্ডু ভ্রমণের গল্পে। যদিও কাঠমান্ডু ভ্রমণ আমরা আগেও আপনাদের দেখিয়েছি, আজকে আরেকবার। প্রথমে আমরা যাচ্ছি বৌদ্ধনাথ। বৌদ্ধনাথে ঢোকার জন্য টিকিট রয়েছে। সার্ক কান্ট্রির সিটিজেনদের জন্য 100 টাকা পার হেড, আর অন্যান্য দেশের নাগরিকদের জন্য 400 টাকা পার হেড। রোদের তেজ কিন্তু সাংঘাতিক রয়েছে। আমরা এখন বৌদ্ধনাথ চারিদিকে পরিক্রমা করছি ক্লকওয়াইজ ডিরেকশানে। আচ্ছা, যে কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রি, স্তূপ, এগুলো পরিক্রমা করার দিক হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। অলওয়েজ মনে রাখবেন, উল্টো দিকে নয়, কিন্তু অ্যান্টি ক্লকে করবেন না। প্রেয়ার হুইলও ক্লকওয়াইজ ডিরেকশানেই ঘোরাতে হয়। তৃতীয় থেকে অষ্টম শতকের মধ্যে তৈরি 118 ফিট উচ্চতার এই ম্যাসিভ সাদা রঙের বৌদ্ধনাথ স্তূপটি কাঠমান্ডুতে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের প্রাণকেন্দ্র। স্তূপের একদম ওপরে পিরামিড আকৃতির টাওয়ারের চারদিকে আঁকা রয়েছে বুদ্ধের চোখ, যা সবার আগে আপনার দৃষ্টি আকর্ষণ করবে। ভক্তদের বিশ্বাস, এই স্তূপের চারিদিকে কোরা মানে প্রদক্ষিণ করলে মোক্ষলাভ অবশ্যম্ভাবী। তবে এই প্রদক্ষিণ করতে হয় ক্লকওয়াইজ ডিরেকশনে। 1979 সালে এই জায়গা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। কাঠমান্ডু বেড়াতে গেলে পশুপতিনাথ মন্দিরের কাছেই এই বৌদ্ধনাথ স্তূপও অবশ্য গন্তব্য হওয়া উচিত। আজকে 9 তারিখ, আমরা গত 7 তারিখ, গত পরশুদিন রাত 1:30টার সময় কাঠমান্ডু এসেছি। তারপর সব কিছু ঠিকঠাকই ছিল। গত পরশুদিন রাতে তীব্র বৃষ্টিপাত হয়, আপনারা সবাই জানেন। কলকাতাতেও হয়েছে, সমগ্র উত্তর ভারতে হচ্ছে, এখানেও তাই। নেপাল আর তিব্বতের বর্ডারে ভূতেকোশি বলে একটা নদী আছে। সেই নদীর ওপর একটা ব্রিজ রয়েছে, যাকে বলা হয় সিনো নেপাল ফ্রেন্ডশিপ ব্রিজ। যে ব্রিজটা পেরিয়েই আমাদের তিব্বতে ঢোকার কথা। ওখানেই কাস্টমস এবং ইমিগ্রেশন হয়, দু সাইডে, দু তরফের। তো গত পরশুদিন সারা রাতের বৃষ্টিতে তীব্র হরকাবান আসে, তাতে ওই ব্রিজটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সেই জন্য সেই পথ আপাতত বন্ধ। কৈলাসে যারা গিয়েছিলেন, যারা আটকে রয়েছেন, তারা অল্টারনেট আরেকটা পথ দিয়ে ভারতে ফেরত আসবেন আজকে থেকে। সেই পথটা হচ্ছে তাতোপানি বর্ডার দিয়ে। এই তাতোপানি বর্ডারটা নেপালে তীব্র ভূমিকম্প হয়েছিল বোধহয় 14-15 সালে, তারপর থেকে বন্ধ করা ছিল, কিন্তু ওটা খুলে দেওয়া হয়েছে চাইনিজ গভর্নমেন্টের তরফে। এবং ওই পথ দিয়ে যারা কৈলাস যাত্রা করেছিলেন, যারা ওপাশে আটকে রয়েছেন, তাদের ফেরত আনা হচ্ছে। এবার আমাদের যে এজেন্ট, তিনি বলছেন যে ওই তাতোপানির বর্ডার দিয়ে আমাদেরকে ঢুকতে দেবে, সেই রকমই আবেদন করা হয়েছে এখানকার এজেন্টদের পক্ষ থেকে। এবং সেটা যদি হয় তাহলে আগামীকাল বা পরশুদিন আমরা রওনা দেব। এখন তাতোপানি বর্ডার খুলবে কি না এন্ট্রির জন্য, সেটা বোঝা যাবে আজ সন্ধে নাগাদ। তার আগে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছি আমরা। এই হচ্ছে খবর। জানি না কী হবে। গত 4-5 বছর ধরে যে ইচ্ছে লালন করছি, এত কাছে এসে সেই যাত্রা শুরু হয়েও হচ্ছে না, এটা একটা তীব্র মানসিক অশান্তি, বুঝতেই পারছেন আপনারা। তো যাই হোক, দেখা যাক। আমরা আশাবাদী ছিলাম, আছি, থাকবো। পৃথ্বীজিৎও আশাবাদী, আমিও আশাবাদী, রাজুও আশাবাদী। দেখা যাক কী হয়। বৌদ্ধনাথ স্তূপের চারিদিকে প্রচুর দোকান রয়েছে, সুভেনিয়ার শপ, স্থানীয় জিনিসপত্র, নানান রকমের সামগ্রী। কি পৃথ্বী,
খুকরি নেবে নাকি? না 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 হ্যাঁ, না না, এসব জিনিস হাতে থাকলেই তোমার হিংস্রতা আসতে পারে তোমার মনের মধ্যে। অস্ত্র ত্যাগ করো, নিজের মনকে শক্ত করো, মনকে পরিষ্কার করো, সেটাই সব থেকে বড় অস্ত্র। মেন্টালি স্ট্রং হও, অস্ত্র দিয়ে কোনো লাভ নেই, হিংসায় হিংসা বাড়ে। পৃথিবী জুড়ে এই তো অস্ত্রের দেখছো তো কি ঝামেলা। তাহলে মা দুর্গাকে কি বলবি? মা দুর্গার তো হাতে অনেক অস্ত্র, শ্রীকৃষ্ণের হাতে, বিষ্ণুর হাতে চক্র। হ্যাঁ, তাহলে তারা সেগুলো পাপীদের জন্যে তুলেছিল এবং সেখানে কোনো কেস খাওয়ার ভয় ছিল না। তুই যাকে পাপী মনে করছিস, তুই যদি অস্ত্র নিয়ে খুন করিস, তোকে কিন্তু আইন ছাড় দেবে না, না, তোকে একদম জেলে ঢুকিয়ে যাবজ্জীবন বা ফাঁসি দিয়ে ছাড়বে। দেখ, তোকে একটা জিনিস দেখাই, হ্যাঁ, যে ননি যে শুধু ননি, হ্যাঁ, শুনেছিস তো? হ্যাঁ, ননি, হ্যাঁ, ও যে শুধু আমাদের দেশে বিখ্যাত তা না, এখানেও দেখ, এই দেখ ননি কিচেন খুলেছে। ওরে বাবা, ননি সত্যি তো, ননিস কিচেন, হ্যাঁ, দেখেছো? তাও রুফটপ। ভাব, হ্যাঁ? দেখেছো? দেখো রাজু, সে ননি এখানে কিচেন খুলেছে, দেখো। গানটার সঙ্গে একটু নাচ হবে নাকি রাজু? এবার আমরা যাচ্ছি ভক্তপুর দরবার স্কোয়ার। আপনারা তো জানেন যে আমরা এর আগে যখন এসেছিলাম তখন দরবার স্কোয়ারগুলো সবগুলোই কভার করেছিলাম। রাজু একটাও দেখেনি, ওকে দেখাতে হবে। দেখা যাক কটা দেখাতে পারি। আগে তো ভক্তপুরটা হোক, ফিরে এসে তারপর লাঞ্চ, তারপরে পশুপতিনাথ। এই টুপিটা কিনলাম, 600 NC চেয়েছিল। NC মানে নেপালি কারেন্সি, আর IC মানে ইন্ডিয়ান কারেন্সি। আর দরাদরি করে শেষ পর্যন্ত 400 NC-তে কিনলাম। আচ্ছা, 100 ইন্ডিয়ান কারেন্সি সমান হচ্ছে 160 নেপালি কারেন্সি। তবে এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের এক্সচেঞ্জ রেট পাবেন। 150, কোথাও 155, কোথাও 160, এইরকম। তো অ্যাকচুয়ালি 100 টাকা, 160 টাকা। এখন এই মুহূর্তে ভক্তপুর দরবার স্কোয়ারের টিকিট হচ্ছে 500 NC পার হেড। ভক্তপুরের ইতিহাস কিন্তু বেশ প্রাচীন, 8ম শতকেও এর উল্লেখ পাওয়া যায়। তবে 12 থেকে 15 শতক অবধি নেপাল মণ্ডলের রাজধানী ছিল এই ভক্তপুর। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, সব কথা তো আগেও বলেছিলাম। আর এখানের বিখ্যাত জিনিস হচ্ছে পটারি আর দই। দইটাকে বলা হয় জুজু দাউ। স্থানীয় নেওয়ারিদের ভাষায় এই জায়গাকে, ভক্তপুরকে বলা হয় খোপা। আপনাদের আগেও বলেছিলাম আগের ভিডিওতে যে এখানে এই ভক্তপুর অঞ্চলের নেওয়ারিদের বাস। নেওয়ারিদের কিন্তু ভাষা ডায়ালেক্ট আলাদা, পুরোপুরি যে নেপালি ভাষা সেটা কিন্তু নয়। এদের কালচার ডিফারেন্ট এবং ফুড হ্যাবিটও আলাদা। বলা হয় কালচারাল ক্যাপিটাল অফ নেপাল হচ্ছে ভক্তপুর। প্রচুর দোকান বাজার, আর সেই সঙ্গে সেই সময় প্রচুর মন্দির, দারুণ সুন্দর স্থাপত্য রয়েছে এইখানে। রাজু, এখানের বিখ্যাত জিনিস কি জানো? দই, জুজু দই। আসো, আগের বার এখানেই খেয়েছিলাম। এই যে জুজু দই। ভালো, একটা অন্য ধরনের টেস্ট আছে। হ্যাঁ, জুজু বলতে আমরা যা বুঝি ভয় পাওয়ার জিনিস, সেটা নয়। জুজু আমাকে খাওয়া দিও না, সেরকম জিনিস না। এই জুজু খুব ভালো। যারাই ভক্তপুর আসবেন তারা জুজু দই মিস করবেন না। এক একটা দই দাম হচ্ছে 60 টাকা করে, মানে 60 নেপালি কারেন্সি। দইটা না টক না মিষ্টি, দারুণ টেস্ট। যারা বেবি সিনেমাটা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে এই মন্দিরের এই সিঁড়ি দিয়েই অক্ষয় কুমার লাফিয়ে লাফিয়ে নেমেছিলেন। যারা বেবি দেখেছিলেন তাদের এই দৃশ্যটা মনে পড়বে। একইভাবে অক্ষয় কুমারও নেমেছিল, আমিও নামলাম। কারটা বেশি গ্ল্যামারাস প্লিজ কমেন্ট করে জানাবেন। অক্ষয় কুমারকে বোধহয় কেউ ধাওয়া দিয়েছিল, তোকেও দিল নাকি? না, ধাওয়া দেয়নি, ও ছুটছিল হোটেলের দিকে। আচ্ছা, ও ছুট। হ্যাঁ। এই যে শাড়িটা, এটা নেওয়ারিদের একটা স্পেশাল শাড়ি। এই কালো জমিন আর লাল পাড়, এই ড্রেসটাও নেওয়ারিদের। क्या बोलते हो ड्रेस को? हाथ को पटा
आंकू पतासी। और ये साड़ी जो आप पहने हैं नेवारी साड़ी। नेवारी साड़ी, ब्लैक जमीन और रेड बॉर्डर, इसको क्या बोलते हो आप? हाकू पतासी? नहीं, तो नेवारी साड़ी ही बोलते हैं। नेवारी साड़ी बोलते हैं। ओके, थैंक यू। वेलकम। आप लोकल है? पतासी बोलते हैं। ओ हाकू पतासी इसको बोलते हैं। हाँ, ओके, থ্যাংক ইউ। আমি জানতাম শাড়িটাকে হাকু পতাসি বলে। যাই হোক, ভালোই। এটা মায়ের মন্দির, বছরে বোধহয় একবার বা দুবারই খোলা হয় এটা, বাকি সময় তালাবন্ধই থাকে। রাজু আমাকে মনে করালো যে অক্ষয় কুমার এই সিঁড়ি দিয়ে নামেনি, পাশেরটা দিয়ে লাফাতে লাফাতে নেমেছিল, মানে এখান দিয়ে লাফাতে লাফাতে নেমেছিল। ঠিক, রাজু ঠিকই বলছে। এবার পৃথ্বীর আর রাজুর খেয়াল হয়েছে যে ওখান দিয়ে লাফাতে লাফাতে নামবে, আমাকে নিচে পাঠালো ক্যামেরা করার জন্য। না এবার দাঁড়া, দেখো কাণ্ড দেখিস। লাগেনি তো? এই রে, পৃথ্বীর পায়ে লেগেছে। দেখ দেখ দেখ। হ্যাঁ, আরে এখন কৈলাস যাওয়া আছে, তুই এসব করলি কেন বলতো? দেখলাম জাম করে কেমন লাগছে। উচিত হয়নি। এইটাই একটু জাম। খবর খুব বাজে, পৃথ্বীজিতের পায়ে ভালোই লেগেছে, মানে ও হাঁটতে পারছে না। মানে কেন যে এটা করলাম এখন আফসোস হচ্ছে। যদি কালকে আমাদের কৈলাস যেতে হয় তাহলে তো মহাসর্বনাশ। এখন ওকে পায়ের এক্স রে করাতে হবে, দেখতে হবে যে ভেঙেছে কিনা। হ্যাঁ, 4-5 দিন দেরি আছে। 4-5 দিন না, কালকেই রওনা দেওয়া হতে হ্যাঁ, পারে। সে তো রওনা দেবো তো গাড়িতে যাবো আর কি। কিন্তু যদি ভাঙে তাহলে তো তুই যেতে পারবি না, সমস্যা হচ্ছে এটা। এখন সমস্যা হচ্ছে যে ওকে এখান থেকে গেট অবধি নিয়ে যাওয়াটাই চ্যালেঞ্জের। যেন একটা বাইক খুঁজছি যাতে ওকে নিয়ে যাওয়া যায়। অক্ষয় কুমার হতে গিয়ে কেলোর কীর্তি হয়ে গেল। এটা কেন করলো আর আমি বা কেন উৎসাহ দিলাম, সত্যি চাতা। যদি ভেঙে থাকে তাহলে তো পুরো কৈলাস বিষবাহ জলে। না ভাঙলে পরে তো ঘোড়া নিয়েও যেতে পারবে না, তো ভাঙলে পরে প্লাস্টার করতে হবে। প্লাস্টার কোনো অসুবিধা নেই, সিনথেটিক প্লাস্টার করলে দেখা যাক, চলো। বিরাট সমস্যা, পৃথ্বীজিৎকে পাওয়া যাচ্ছে না। কেসটা কী হয়েছে, ওখান থেকে যেখানে ওর পায়ে লাগলো সেখান থেকে ওকে একটা বাইকে চাপিয়ে বলে দিলাম বাইকওয়ালাকে যে পার্কিংয়ে নিয়ে যেতে, যেখানে আমাদের গাড়ি রাখা ছিল। এবার বাইকওয়ালা তো পৃথ্বীজিৎকে নিয়ে বেরিয়ে গেল। আমি আর রাজু হাঁটতে হাঁটতে পার্কিংয়ে এলাম, আমাদের গাড়িকে খুঁজে পেলাম, কিন্তু পৃথ্বীজিৎ তখনও আসেনি। ওর অনেক আগেই চলে আসা উচিত ছিল। তো তারপর আমি, রাজু আর আমাদের ড্রাইভার তিনজনে মিলে এখন পৃথ্বীজিৎকে খুঁজতে বেরিয়েছি। ওর কাছে মোবাইল নেই, আমার কাছেই শুধু ইন্টারন্যাশনাল রোমিং অন করা। আমরা যেহেতু নেপালে কাঠমান্ডুতে 1 দিন বা 2 দিন থাকবো ম্যাক্সিমাম, এরকম একটা প্ল্যান ছিল, সেই জন্য আমরা লোকাল সিম নিইনি। আর রাজু বা পৃথ্বী কেউই রোমিং অন করেনি। পাচ্ছি না কোথায়, তন্ন করে খুঁজছি আমরা। মানে সমস্যার পর সমস্যা, দেখা যাক শেষ অবধি কী হয়। হয়তো কোথাও বসে আছে, আমার ফোন অন রয়েছে, ও কারুর থেকে, স্থানীয় লোকের থেকে ফোন নিয়ে একটা ফোন করতে পারে, সেটাও করছে না। বাইকওয়ালাকে বুঝিয়ে দিয়েছিলাম আমি কোথায় নামাতে হবে। फ़ोन नहीं कर रहा है ना, किसी से फ़ोन मांग के फ़ोन करना चाहिए था। বিরাট সমস্যা। এখন আমরা সেই 90-এর দশকে ফিরে গেছি আর কি। ফোন কাজ করছে না, এবার খুঁজতে হচ্ছে একজন আরেকজনকে। 90-এর দশকে কিন্তু আমরা খুঁজে পেয়েই যেতাম আলটিমেটলি, আজকেও পেয়ে যাব। পুরো ভক্তপুর চত্বর চষে ফেলেছি আমি আর রাজু। পৃথ্বীজিতের কোনো দেখা নেই। আমরা আবার পার্কিংয়ে ফেরত যাচ্ছি যেখানে আমাদের গাড়ি ছিল। রাজু বলল ও ওই জায়গায় যাওয়ার চেষ্টা করবে। বুদ্ধি করে যদি একটা সিম নিয়ে নেয়, ওর কাছে অবশ্য কারেন্সিও নেই,
আমার এখন দুশ্চিন্তা হচ্ছে, আসলে এখানে সব দোকানে ওয়াইফাই রয়েছে, যে কোনো ক্যাফেতে ঢুকে একটু ওয়াইফাই নিয়ে ও যদি হোয়াটসঅ্যাপে কল করতো তাহলেই পেয়ে যেত আমাকে, তো সেরকমও কিছু করছে না। একটা বাইকে তুলে দিলাম, বাইকের নাম্বারটাও নোট করিনি আমরা, এত তাড়াহুড়োর মধ্যে সব হয়েছে। এই যে ও বসেছিল বাস স্ট্যান্ডের ভেতরে, আর আমরা ভেতরটাই খুঁজিনি। ব্যাস যা তা, 1 ঘন্টা ধরে আমরা খুঁজে বেড়াচ্ছি তোকে, জানিস? আমিও তো তাই ভাবছি যে তোরা তো তুই একটা আশেপাশের মোবাইল থেকে মোবাইল নিয়ে ফোন করতে পারলি কারোর থেকে? আমি যে তোর ইচ্ছে শুট করে আসছিস ভাবছি। ধর ব্যাং, আমরা 1 ঘন্টা আগে তখনই চলে এসেছি আমরা। আমাকে তো এখানেই থাকতে হচ্ছে, আমি তো ডানি পায়ে কোথাও যাইনি। যাই হোক, ঠিক আছে, আমরা বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, চল এবার যাক, পাওয়া গেছে এটাই ভালো। এখান থেকে কিন্তু ঘুরে গেছি, কিন্তু এখানে গাড়ি ছিল, ভেতরে যে রয়েছে কে থাকবে কে জানে। ও তো হাঁটতে পারছে না, ওই জন্যই আর কি সমস্যা। আরো বসে আছে। দাদা তোর পাটা ফুলেছে কিনা দেখ তো। ফুলেছে? হ্যাঁ হ্যাঁ, ব্যাস হয়ে গেল। কিচ্ছু হয়নি। চলো, এখনো সময় আছে, এখন ওটা ডাক্তার দেখে একটা ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে হবে আগে। আচ্ছা বেল্টটা বেঁধে নিই, আপনারাও বেঁধে নেবেন। পাটা ফুলে এই হাসপাতালটায় নিয়ে এলাম, ওম হসপিটাল। এবার এমার্জেন্সিটাকে ঢোকাচ্ছি পৃথ্বীজিৎকে, দেখা যাক কী বলে। ব্যাড নিউজ, গোড়ালিতে ফ্র্যাকচার হয়েছে, একটা না 2টো ফ্র্যাকচার। তো এবার পৃথ্বীজিৎকে বেড রেস্ট সাজেস্ট করছে। আমাদের সব কিছু এখন বিষবাও জলে। পৃথ্বীজিৎ, সেটাই তো, মানে স্টান্ট মারতে গিয়ে আমারটা হলো। স্টান্ট মারতে গেলে মাঝে মধ্যে এরকম হবে, সেটাও স্বাভাবিক আর কি, সেটা ব্যাপার না, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু যেটা হচ্ছে যে কারণে আমরা এসেছিলাম সেটা এখন বিষবাও জলে চলে যাচ্ছে, সেটাই একটু চিন্তা। দেখা যাক, ফিঙ্গার ক্রসড। আমি একটু আগে রাজুকে ফোন করলাম, মানে আমাদের যে এজেন্ট, তাকে ফোন করলাম, বললাম ওর কথা যে এরকম হয়েছে। তো ও যেটা বলছে যে এখনও রাস্তা এদিক দিয়ে তাতোপানি দিয়ে যে এন্ট্রি দেওয়ার কথা, সেটার খবর আসেনি, সেটা কবে আসবে তারও কোনো ঠিক নেই। আমি তো সন্ধেবেলা আসতে বললাম, দেখি কি করব, এখনও ঠিক করিনি, দেখা যাক সন্ধে অবধি। কারণ হ্যাঁ, তাহলে তো ঝামেলার ব্যাপার, আমাদের খরচা হ্যাঁ, হবে। ও বলছে যে 7 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, দেখা যাক কখন কী হয়। আজকে সন্ধেবেলা রাজুকে আসতে বলেছি, তারপর ডিসিশান নেব আমরা যে কী করব। 2টো জিনিস হতে পারে, 1 পৃথ্বীকে আমরা ফেরত পাঠিয়ে দিতে পারি, 2 3জনই ফেরত চলে যেতে পারি, 3 আমরা এখানে 7 দিন ওয়েট করতে পারি, 3জনেই। গ্যারান্টি পাওয়া গেলে ওয়েট করা যেতেই। গ্যারান্টি তো কেউ জানে না চাইনিজ গভর্নমেন্ট কী করবে। হ্যাঁ দেখা যাক, আপাতত সব কিছুই আনসার্টেন। তবে সবটাই অভিজ্ঞতা। ওই নেলসন ম্যান্ডেলার একটা কথা ছিল যে আমি কখনো হারিনি, নয় আমি জিতেছি আর নাহলে আমি শিখেছি। সেটাই ব্যাপার হচ্ছে, সেটাই। এই যে আজকে আমি যে কীর্তিটা করলাম হিরোগিরে দেখাতে গিয়ে, মানে আজকে আমি হয়তো ওটা করতাম, আমার হ্যাঁ, পায়ে মানে জুতো নেই, আজকে শিবাজির পায়ে জুতো ছিল না, নাহলে দুজনেই একসঙ্গে ওই একই জিনিসটাই করতাম আর কি। হ্যাঁ, আসলে ওই মনের বয়স আর শরীরের বয়স ম্যাচ করে না আর কি, মাঝে মধ্যে আমাদের এই একটা গন্ডগোলের ব্যাপার আছে আর কি। ঠিক, দেখ এটা কোনো ব্যাপার না। শিবাজি বা প্রচুর স্টার অ্যাকশন করতে গিয়ে, সে জ্যাকি চ্যান থেকে শুরু করে তুই যদি বলিস আমাদের অক্ষয় কুমার অব্দি, যারা নিজেরা স্টান্ট করেছে তারা চোট পেয়েছে, সেটা কোনো ব্যাপার না, চোট পাওয়া নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু কৈলাসে মহাদেব তাণ্ডব করছেন, মানুষজন যেতে পারছে না, সেটা একটা চিন্তার কথা। কেন তাণ্ডব করছেন? ঠিক, পৃথিবীর পাপের ঘোড়া কি আস্তে আস্তে পূর্ণ হচ্ছে? সেটাই ব্যাপার। যাই হোক, আপাতত হোটেলে ফেরত যাব, সন্ধেবেলা রাজু আসুক, তারপর ডিসিশান নেব এবং আপনাদের অবশ্যই জানাবো, সঙ্গে থাকুন। এই যে আমাদের ক্যাপ্টেন পা ভেঙে প্লাস্টার করে, আপাতত হুইল চেয়ার করে সে রুমে যাচ্ছে। চলিয়ে, আমরা এত ট্যুর করেছি, এত জায়গায়, এরকম ঘটনার সম্মুখীন আজকের আগে অবধি, এই ট্যুরের আগে অবধি কোথাও হয়নি।
এত টার্ন, এত ফ্লিপ ফ্লপ, এত নাটকীয়তা, হ্যাঁ, এত কিছু, এত অনিশ্চয়তা। গতকাল তো জানেনই পৃথ্বীজিতের পাটা ফ্র্যাকচার হয়েছে, এখানে প্লাস্টার করালাম হাসপাতালে। তারপর এসে আর কিছু ভালো লাগছিল না। আমরা ঠিক করি যে এখন এদিকে অনিশ্চয়তা, যেতে পারবো না। কবে খুলবে বর্ডার তার কোনো ঠিক নেই, কারণ ব্রিজ তো ভেসে গিয়েছে। তো ওই দিকের রাস্তাও কবে খুলবে ওই তাতোপানির, সেটাও আনসার্টেন। কাল রাতে আমরা ঠিক করলাম যে না, পৃথ্বীজিতের পাটা যেভাবে ভেঙেছে, আমি ওখানকার ডাক্তারকেও এক্সরে রিপোর্ট পাঠিয়েছিলাম, বিট্টুকেও পাঠিয়েছিলাম, সবাই একটাই কথা বলছে, ইমিডিয়েটলি ওর ফিরে আসা উচিত এবং রেস্ট নেওয়া উচিত। আমাদের এরপরে আফ্রিকা ট্যুর আছে, তো সেই সব নিয়ে আমরা সাংঘাতিক চিন্তিত হয়ে পড়েছিলাম গতকাল রাতে। তারপর যেটা করি সেটা হচ্ছে আমরা আজকে ফিরে যাওয়ার ফ্লাইটের টিকিট কাটি। আমরা ভেবে নিয়েছিলাম যে নেক্সট 3-4 দিনে কিছু হবে না, কারণ যেভাবে ব্রিজ ভেঙেছে আর উল্টো দিকে আরেকটা যে রাস্তা সেটাও খুলবে না, খোলার কোনো চান্স নেই। ওখান থেকে এক্সিট দিচ্ছে, যারা আটকে পড়েছিল তাদের বেরোতে দিচ্ছে, কিন্তু এদিক দিয়ে যাওয়ার কথা কিছু বলছে না। গতকাল রাত অবধি তাই সিচুয়েশন ছিল, এবং নেক্সট 2-3 দিন 4 দিনেও কিছু হবে বলে সেরকমভাবে কোনো আভাস পাচ্ছিলাম না। সেই জন্য আমরা ঠিক করি ফিরে যাব পৃথ্বীজিৎকে নিয়ে, ওকে বাড়িতে রেখে আবার যখন এরা খবর দেবে যে রাস্তা চালু হয়েছে আমরা আবার আসবো, এরকম একটা প্ল্যান করে গতকাল রাত্রিবেলা আমরা টিকিট কাটি। আজকে 4:40 ইন্ডিগোর ফ্লাইটে ভায়া দিল্লি, কালকে ভোরবেলা পৌঁছাবে 4:45 কলকাতা। দিল্লিতে 8 ঘন্টার লেওভার। আজ সকালে আবার পট পরিবর্তন হয়ে গেল। আজ সকালে আবার এজেন্ট ফোন করলো, বলল আরেকটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে যেটা দিয়ে লখনৌ, নেপালগঞ্জ, হিলসা, সিমিকোট ওদিক দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে বললো ওটা দিয়ে তোমরা যেতে পারবে, ওটা দিয়ে চলে যাও। ওটা দিয়ে যদি যেতে চাও আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি, তাহলে আজ বিকেলে তোমাদেরকে নেপালগঞ্জের ফ্লাইটে টিকিট দিয়ে দেবো। আমাদের মাথায় আবার হাত, বুঝলেন তো, কালকে অতগুলো টাকা দিয়ে, মানে 18,000 টাকার টিকিটের দাম পড়লো, যেখানে 10 থেকে 12,000 টাকা টিকিটের দাম থাকে। 18,000 টাকা দাম দিয়ে আমরা টিকিট কাটলাম। আজকে ওই কথা শোনার পর সকাল থেকে আবার আমাদের মাথায় বাজ, বলছে এখনই ডিসিশান নাও, ওই দিক দিয়ে আমরা দল পাঠাচ্ছি, তাহলে সেই দলের সঙ্গে তোমরা জুড়ে যাবে, এখান থেকে নেপালগঞ্জ ফ্লাই করবে, এবং তার কস্ট হচ্ছে 50,000 টাকা বেশি যদি নেপালগঞ্জ থেকে হেলিকপ্টারে না গিয়ে জিপে যাও। আবার ওখান থেকে হেলিকপ্টারে যাওয়া যায় হিলসা বর্ডার, সেটা হলে 80,000 টাকা পার হেড বেশি লাগবে। তো আমরা জিপে যাব বলে ঠিক করলাম। প্রচুর টাকা খরচা হয়ে গেছে আমাদের। পৃথ্বীজিতের প্রায় পুরো টাকাই ক্যান্সেল করার জন্য আমাদের দিতে হবে, মানে ওটা কিছু ফেরত পাওয়া যাবে না, হয়তো খুব বেশি হলে 25% ফেরত পাওয়া যাবে, মানে 1,95,000 টাকার মধ্যে 25% ফেরত পাবো। ওদের এখান থেকে অ্যাপ্লাই করতে হয় পারমিট নেওয়ার সময় $1,590 দিয়ে, সেটা অফেরতযোগ্য। তো এই হচ্ছে গল্প, এই হচ্ছে ঘটনা। এখন আমরা ডিসিশন নিয়েছি যে না, আমরা নেপালগঞ্জ দিয়ে যাব, যত টাকা লাগে লাগুক। আর আমরা ভাবছি না, কিচ্ছু ভাবছি না। ওই ফেরার টিকিট আমার আর রাজুর ক্যান্সেল করেছি, পৃথ্বীজিৎ হুইল চেয়ার করে ফেরত যাবে। এই হচ্ছে এখন গল্প। তো আজ সন্ধেবেলা আমাদের এজেন্ট তারপরে আবার একটু আগে আমাদের এজেন্ট ফোন করলো, বললো আজকে সন্ধেবেলা নেপালগঞ্জের ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে না, হয়তো কাল সকালে তোমাদের যেতে হবে। আমরা চেক আউট করেই বেরোবো বলে দেখুন এই যে ব্যাগ ট্যাগ গুছিয়ে একই সঙ্গে বেরিয়ে যাব। বিকেলে আমাদের নেপালগঞ্জের ফ্লাইট, পৃথ্বীজিতের দিল্লির ফ্লাইট, সব গুছিয়ে নিয়েছিলাম। যখন বেরোবো তখন আমাদের এজেন্ট ফোন করে বলছে যে না, আজ সন্ধেবেলা নাও হতে পারে, তোমরা চেক আউট করো না, তোমরা যাও বন্ধুকে ওখানে ড্রপ করে ফিরে এসো, তারপর যদি বিকেলের ফ্লাইট হয় 5:30টায় যাবে, এখান থেকে আবার বেরিয়ে যাবে, না হলে কাল ভোরবেলা আর্লি মর্নিংয়ের ফ্লাইটও হতে পারে। তো আমি একটা জিনিস খুঁজছি, ট্যুর প্ল্যানটা বলছি, দাঁড়ান 1 সেকেন্ড, হ্যাঁ পেয়ে গেছি। তো এখন এই হচ্ছে প্ল্যান। ও আমি সিমিকোট বললাম, ওটা ভুল বললাম, হ্যাঁ সরি, মাথাটা পুরো গেছে। এখান থেকে নেপালগঞ্জ থেকে সিমিকোট, হিলসা, সেখান থেকে তাকলাকোট থেকে মানস সরোবর, এই হচ্ছে রুট। সিমিকোট, হিলসা, তাকলাকোট, মানস সরোবর, এই হচ্ছে রুট। তো আমরা হেলিকপ্টারে যাব না, যদি ওদিক দিয়ে যাওয়া যায়, এখনও কিন্তু আনসার্টেন। আমাদের এজেন্ট বলেছে ওটা হবেই, তো আমরা সেই ভরসায় আছি। আজকের বিকেলের ফ্লাইটের টিকিট ক্যান্সেল করলাম, যেটা 18,000 টাকা দিয়ে কিনেছিলাম, সেখানে বোধহয় 8,000 টাকার মতো ফেরত পাওয়া যাচ্ছে। 10,000, 20,000 টাকা আমার আর রাজুর ওখানে গেল। মানে কিভাবে যে টাকা যাচ্ছে, জলের মতো বেরিয়ে যাচ্ছে। এখানে এই হোটেলে পার ডে পার হেড প্রায় 4,000 টাকার মতো খরচা, থাকা খাওয়া, তো সেগুলো তো যাচ্ছেই।
তো আমরা সেই জন্যই গতকাল রাতে ডিসিশন নিয়েছিলাম যে এখানে যদি আমরা 4-5 দিন থাকি তাহলে পার ডে এতগুলো টাকা দিয়ে থাকবো, তার থেকে আমরা সেই টাকায় ফ্লাইটের টিকিট কেটে চলে যাই, ফেরত আসবো, ব্যাপারটা একই হবে, পৃথ্বীজিৎকে নিয়ে যাওয়া হবে। পৃথ্বীজিৎ বলো। বেচারার মন খারাপ সাংঘাতিক রকমভাবে। ঠিক আছে, মন খারাপ, কিন্তু এটা পার্ট অফ দ্য লাইফ। আমি তো বললাম, আমি ওই নেলসন ম্যান্ডেলার ওই কথাটা খুব আমি বিশ্বাস করি আর কি, যে আমি যে কোনো ঘটনা থেকেই নয় আমি জিতি আর নাহলে আমি শিখি, আইদার আই ওন অর আই লার্ন। কাজেই এখান থেকে কিছু শিখলাম, সবটাই। না যেতে পারার জন্য মন খারাপ তো কিছুটা থাকবেই, তবে সেটা ব্যাপার না। আমাদের চ্যানেল মানে এক্সপ্লোরার শিবাজি যদি এটা কভার করতে পারে তাহলে আমার যাবতীয় আক্ষেপ কেটে যাবে। সেটাই শিবাজি আর রাজুর জন্যে আমার সবসময় শুভকামনার ভালোবাসা থাকবে। ওরা যেন ট্যুরটা সাংঘাতিক ভালোভাবে করে আসতে পারে, ওটাই দরকার। সে তো বটেই, কিন্তু তুই থাকলে যে ব্যাপারটা, হ্যাঁ, আমাদের দর্শকরাও আনন্দ হয়তো পেতেন, কিন্তু এটা কিছু করার নেই। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, তার জন্যই এটাকে অ্যাক্সিডেন্ট বলে আর কি। হওয়ার ছিল, হয়ে গেছে। একদম। আমরা যদি পুরো ক্যান্সেল করি, আমাদের মানে বুঝতেই পাচ্ছেন কতগুলো টাকা যাবে, 5 লক্ষ 6 লক্ষ টাকা পুরো জলে চলে যাবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সব দিক মেনটেন করে যাতে যাওয়া যায়। জলের মতো টাকা খরচা হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আমরা যখন এসেছি আমরা দর্শন করে যাব, এরকম একটা মনোভাব নিয়ে নিয়েছি এখন। তো পৃথিবীতে জন্য মন খারাপ হচ্ছে, আপনাদেরও হচ্ছে, আমরা জানি, তো কিচ্ছু করার নেই, বিশ্বাস করুন। যাই হোক, এখন পৃথ্বীজিৎকে নিয়ে আমরা বেরোচ্ছি, এয়ারপোর্টে ওকে ড্রপ করব হুইল চেয়ারে, তারপরে আমরা ফিরে আসব, ফিরে এসে ওয়েট করব কখন আমাদের ডাক আসে। ডাক এলে আমরা আবার বেরিয়ে পড়ব। চলো, হ্যাঁ, যাওয়ার আগে আবার হসপিটালে যেতে হবে, ওর জন্য ফিট টু ফ্লাই সার্টিফিকেট নিতে হবে। ফিট টু ফ্লাই সার্টিফিকেট ছাড়া আবার নাকি উঠতে দেবে না ওকে। তো এই ফিট টু ফ্লাই সার্টিফিকেটটা আবার জোগাড় করতে হবে। আমি রাত্রিবেলা ডাক্তারকে মেসেজ করেছিলাম, হোয়াটসঅ্যাপ করেছিলাম, উনি রিপ্লাই দিয়েছেন যেটা হাসপাতালে যাও পেয়ে যাবে। যে ডাক্তার কালকে ওকে প্লাস্টার করেছিল তার নাম্বার আমার কাছে আছে, তো সেটা করে ফিট টু ফ্লাই সার্টিফিকেট নিয়ে তারপর চলো। হ্যাঁ, এই হচ্ছে আপনাদেরকে আমার যেটা বলার আর কি, যে আমরা সবাই মিলে ভালো তো থাকবোই, আমিও ভালো হয়ে যাবো, এই নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা আমাদের এই যে চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, এটার পাশে যেরকম ভালোবাসা নিয়ে আছেন সেরকম থাকুন। নতুন নতুন ভ্রমণের গল্প, নতুন নতুন জায়গা নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে শিবাজি আর রাজুর জন্য। তাড়াতাড়ি সেরে উঠুক। এখন অবধি যা সিচুয়েশন মনে হচ্ছে না পৃথ্বীজিৎকে অপারেশন করাতে হবে। হ্যাঁ, তবে ওই সিটি স্ক্যান করতে বলেছেন ওখানকার বিট্টুও বলেছে, আর একজন ডাক্তারও বলেছেন MNBN। তো মানবেন্দ্রবাবু যিনি আমার ছেলের অপারেশন করেছিলেন, যার ক্যারাভ্যান চড়ে আমরা পুরুলিয়া গিয়েছিলাম, ওনার সঙ্গে আমার খুব ভালো হৃদ্যতা। তো উনিও বলেছেন এটা সিটি স্ক্যান করাতে হবে এবং তারপর বলা যাবে অপারেশন করতে হবে কি হবে না। তো দেখা যাক কি হয়, তাড়াতাড়ি সেরে উঠুক, কারণ আমাদের অগস্টের 12 তারিখে আবার আফ্রিকা ট্যুর রয়েছে, সেটা যাতে ঘেটে না যায় ওর জন্য, সেই জন্য আমরা অনেকগুলো ট্যুর আছে। তো এখনও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়াটা বেশি জরুরি। এখানে আর কোনো রিস্ক নেওয়ার কোনো চেষ্টাই আমরা করলাম না, তো সেটা বোধহয় উচিতই হলো, সেটাই ঠিক। তো ঠিক আছে, এখন চলো যাওয়া যাক। চলো যাওয়া যাক। হাসপাতালে গেলাম ফিট টু ফ্লাই সার্টিফিকেট নিতে। ওই ডাক্তার যিনি ডাক্তার ছিলেন তিনি আবার আমি নিতে পারবো না, যে ডাক্তার দেখেছেন তিনি দেবেন। আমি বললাম আপনি দেখুন, দেখে একবার সে আবার বললো না, আমি তাকে সে আবার উনি ফোন করলেন না, আবার আমাদের রিসেপশনে যেতে হলো, সেখান থেকে ফোন করলেন ডাক্তারকে, তারপর তিনি আবার ডাক্তারকে ফোন করলো, এইসব করে টোরে ফিট টু ফ্লাই সার্টিফিকেট হলো, করে নিয়ে এলাম। এখন একটু চাপ রয়েছে যে ও একা ফ্লাই করছে হুইল চেয়ারে, এরকম অবস্থায় সেটা আবার অ্যালাউ করবে কিনা সেটা নিয়ে আবার টেনশন রয়েছে আমাদের। সেটা যদি না করে দেয় তাহলে আবার চাপ, দেখা যাক কি হয়, জানাবো, সঙ্গে থাকুন। চল টাটা। ঠিক আছে, হ্যাঁ তোরাও ভালোভাবে ঘুরে আয় আর কি। হ্যাঁ, আয়, তোমার দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, হোয়াটসঅ্যাপে তো কথা হবেই। চলো, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল ভাই, রাজু ভাই, গেলাম।